তারেক রহমান কি ভোটার হয়েছেন? এখনো তো হন নাই। আচ্ছা, যদি ভোটার না হন উনি ইলেকশন কিভাবে করবেন? যদি ইলেকশন না করতে পারেন এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনার পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের। না আমি সেটাকে ধরবো না, আমি বলি আপনাকে, যদি উনি এমপি হতে না পারেন প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী, আমিও ভাবতে চাই উনি আগামী দিনে, কারণ আমার কাছে আর কোনো বিকল্প নাই। এই যে আমি ভাবলাম, ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে ওনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন যেটা নাকি দেশের আর সাধারণ কোনো জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? তো তফসিল ঘোষণা হওয়ার মানে নির্বাচনে একটা কিন্তু রোড ম্যাপ দেওয়া, যে আমরা তাহলে আমরা জানতে পারবো কোন দিন নির্বাচন হবে, এবং সেই দিনটা হবে আজকে থেকে প্রায় 2 মাস পরে। প্রায় 2 মাস, কারণ ডিসেম্বরে হচ্ছে, জানুয়ারি যাবে 1 মাস, আর 1 মাস, 2 মাস, ঠিক 2 মাস আগে তারা তফসিল ঘোষণা করতেছে। তো এই 2 মাসের মধ্যে অনেক কিছু হতে পারে, এই দেশে অনেক কিছু হতে পারে, এত মানে নিশ্চিত হওয়ার কিছু না। তবে আমি নিজে আশাবাদী যে নির্বাচন হবে, হবে বলে এই কারণে কি, নির্বাচন না করে আসলে ডক্টর ইউনূসের কোনো উপায় নাই। উনি অনেকদিন মানে সময় নিয়েছেন 2 মাসে এবং অনেক কিছু হতে পারে মানে কি মাসুদ কামাল, যে নির্বাচন না হবার মতো অনেক কিছু হতে পারে 2 মাসে? হতে পারে, আচ্ছা। হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি নিজে আশাবাদী নির্বাচন হবে। আমি বারবার বলছি নির্বাচন হবে, কি কারণে বলছি আমি, নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূসের আর কোন উপায় নাই, আপাতত উপায় নাই। কেন আপনি ভাবেন তো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, উনি অনেক কিছু করেছেন, উনি অনেক কিছু করেছেন, কিন্তু কাজ কি কিছু হয়েছে? উনি যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত আমি যদি তাকাই, ওই দিনের কি ছিল বাংলাদেশের অবস্থা আর আজকে আমি কি অবস্থায় আছি, আপনি পজিটিভ কি পেয়েছেন বলেন? পোর্টগুলি বিদেশের কাছে দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনি আসছেন হলো গিয়ে 1 বছরের জন্য, আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন 32 বছরের জন্য। দেখি হয়? ধরেন আমার ঘরটা এলোমেলো, আমি একজনকে দায়িত্ব দিলাম, ভাই আমার ঘরটা একটু গুছিয়ে দাও। সে এসে বললো কি আপনার এই খাটটা ভালো না, এই খাটটা বিক্রি করে দিল। সে খাটটা একজনকে দিয়ে দিল। তারপরে সে আমার চেয়ার গুলো সব দিয়ে দিল, যেন এগুলো ভালো চেয়ার না, নতুন চেয়ার আনতে হবে, কাজে এগুলোকে বিদায় করতে হবে। সব তো চলে গেল। আমি দিচ্ছি তাকে ঘরটা ঠিকঠাক করার জন্য, সে ঘরের জিনিস লিজ দিচ্ছে। এটা তো আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই যে ঘটনাটা সে ঘটছে যে 30 বছরের জন্য একটা হলো 22 বছরের জন্য এগুলি লিজ দিলেন। এখন যদি আমি মনে করি, আমি যদি দেখি পরে কাজে যে এই কাজগুলি ভালো হয় নাই, এই কাজগুলো আমার জন্য ক্ষতিকর হয়েছে, আমি কি চেঞ্জ করতে পারবো? পারবো না তো। এই চুক্তিগুলি এমন ভাবে হয়, যখন আদানির চুক্তি এতদিন হয়ে গেছে, আপনি জানেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কার টাকাটা দিছে? প্রথম আদানির টাকাটা দিছে। কেন? আপনি চুক্তিটা ক্যান্সেল করতে পারেন নাই। তো চুক্তি একটা হয়ে গেলে পরে কি ক্যান্সেল করা যায় তো সহজে? যায় না। তখন বরং কি করে, যে ঠিক আছে যা লেনদেন হয়েছে ওই লেনদেন নেওয়ার লোক চলে গেছে, আমারই দেন। আমি তো মাঝে মাঝে ভাবি যে আদানির যে ওখানে যে কমিশনের টাকাটা কে পাইছে এই 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 1.5 বছর, মাঝে মাঝে আমি চিন্তা করি। যাও, আমি যা বলছিলাম সেই বিবেচনায় উনি কিন্তু কোনো অগ্রসর হতে পারেন নাই। দেশটা যেখানে ছিল সেখানে আছে, বরং আরো পেছন দিকে গেছে। পেছন দিকে কিভাবে গেছে? আইন শৃঙ্খলা, ভয়ঙ্কর অবস্থা দেশের আইন শৃঙ্খলা। আপনার রাস্তায় বের হন, কেউ যদি আপনার কাছ থেকে আপনার ব্যাগটা ছিনতাই করে নিয়ে যায়, আপনি কোথাও যে কোনো প্রতিকার পাবেন না। পুলিশ আপনাকে কোনো প্রতিকার দিতে পারবে, পুলিশ কোথাও আপনাকে সান্ত্বনাও দিতে পারবে না। এটা তবে আগে ছিল না। তো এগুলি ভাবলে অনেক সমস্যা। কাজেই উনি আর কয়দিন এটাকে হ্যান্ডেল করবেন? উনাকে এখন কিন্তু নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা হলো 1 নম্বর কথা। সে কারণে আমি মনে করি নির্বাচন হবে, উনি নির্বাচন হওয়ানোর জন্য চেষ্টা করবেন। আর বিপরীত দিকে আর যেটা বলেন আপনি, যে 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছি, পদত্যাগ কার্যকর হবে কবে? কার্যকর হবে তফসিল ঘোষণার পর থেকে। যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন থেকে কার্যকর হবে। কেন? আমি প্রশ্ন করি কেন? আপনি আজকে পদত্যাগ করলেন, তো কালকে বিকেলে তফসিল ঘোষণা করা হবে, তো আমার ওরা কালকে অফিস করবেন, কালকে ওনারা অনেকগুলি ফাইল সিগনেচার করবেন। আর বাংলাদেশে ফাইল সিগনেচার অর্থ তো আমরা জানি মোটামুটি। কেন ভাই? মানে এই ঘটনার মাধ্যমে আপনি কি উদাহরণ তৈরি করলেন সেটা আপনি আমাকে বলেন। আপনি তো একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন, সেই এক্সাম্পলটা আমাদের দেশের জন্য কতটুকু ভালো হলো, কতটুকু অনুকরণযোগ্য হলো, এটা আমাকে বলেন। আমাদের পরবর্তী এই যে বিএনপি,
বিএনপি গত 14-15 বছর ধরে একটা কথাই গেলে বলতেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তাহলে সে তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে? তার কি এক্সাম্পল উনি ক্রিয়েট করেন এটার মাধ্যমে যে তফসিল ঘোষণার আগে পর্যন্ত জি। সরকারের একজন উপদেষ্টা থাকতে পারবেন, তফসিল ঘোষণার পরে যে ছেড়ে দিয়ে উনি ইলেকশন করবেন, উনি কি এই এক্সাম্পলটা ক্রিয়েট করলেন? মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। এটা আমি কোনো আপনার ভালো এই যে এক্সাম্পল না। যদিও দলের পার্সন না না, বলছেন উনি যে তো জি বাংলাদেশের ছেলে, বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি, সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, উনি সবচেয়ে বড় নেতা। উনি বাংলাদেশে না ফিরে কি করবেন? ফিরতে তো হবেই। কিন্তু আমার না কতগুলো প্রশ্ন মনের মধ্যে জাগে আর কি, আমি ঠিক বুঝি না, আমি হিসাবটা মিলাতে পাই না। ধরেন কালকে তফসিল ঘোষণা হইল, তারেক রহমান কি ভোটার হয়েছেন? এখনো তো হন নাই। আচ্ছা, যদি ভোটার না হন, উনি ইলেকশন কিভাবে করবেন? যদি ইলেকশন না করতে পারেন, এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনার পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের। না আমি সেটাকে ধরবো না, আমি বলি আপনাকে, যদি উনি এমপি হতে না পারেন, প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী। আমিও ভাবতে চাই উনি আগামী দিনে, কারণ আমার কাছে আর কোনো বিকল্প নাই। এই যে আমি ভাবলাম, ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে ওনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন যেটা নাকি দেশের আর সাধারণ কোন জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো, আপনি কেন? তারেক রহমান কি ভোট কটা? একটা না? আমার তো ভোট একটা। তো ওনার জন্য যেটা প্রয়োগ হবে সেটা কি আমার জন্য প্রয়োগ হবে? আমার জন্য প্রয়োগ হলে না হলে ওনার জন্য কি কারণে হবে? যদি ওনার জন্য হয় তাহলে কি আমি প্রশ্ন করতে পারবো? সেই এখতিয়ার কেমন নাই? নির্বাচন কমিশন বললেই তো হবে না ভাই। আমার কথাটা হলো কি, নির্বাচন কমিশন যখন বলবে আমার হাতে সপ্তাহে, নির্বাচন কমিশন তাকে বিজয় ঘোষণা করে দেয়, তাও তো তার ক্ষমতা আছে কিনা যাই না। তো আমার কথা হলো কি, এগুলি ঠিক না। এগুলি ঠিক, জনগণের নেতা যিনি হবেন তিনি 8-10 জন সাধারণ জনগণের মতোই থাকবেন, এটি হলো সবচেয়ে শোভন, এটি হলো সবচেয়ে, তা নাহলে জিনিসের চোখ লাগে। পরে এখন হয়তো কিছু বলবে না, এখন সবাই হয়তো জোয়ারের মধ্যে আছে, কিছু বলবে না। আজকে থেকে 5 বছর 10 বছর আগে ইতিহাস কিন্তু বড় নির্মম। যে সমস্ত কথা শেখ হাসিনার জন্য এখন উচ্চারিত হচ্ছে, এটাকে শেখ হাসিনা থাকা গেলে কেউ উচ্চারণ করতে পারতো না। এবং এগুলি কিন্তু উচ্চারিত হচ্ছে এবং বিবর্ধিত হয়ে ওনার কান পর্যন্ত পৌঁছে। কেমন লাগে না শুনতে? এগুলি কারোই শুনতে ভালো লাগে না রে ভাই। তো আমার কথা হলো কি, সবাই যেরকম আছে আপনি সেরকমই থাকেন। আপনি কেন অন্য কিছু হতে চাচ্ছেন? আপনি কোনো স্পেশাল কিছু হতে চাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মানুষ। তাহলে এইটা কেন? আমি এই জায়গাটা, আমি কিন্তু সত্যি কথা বলি, আমার এই জায়গাটাতে সবকিছু ভালো। ওনার আমি পার্সোনালি ওনার বিভিন্ন কথাবার্তা আমি শুনি, ওনার কথাবার্তা শুনে আমার কাছে খুবই সেন্সিবল মনে হয় যে উনি একজন রাষ্ট্রনায়ক উচিত কথাবার্তা বলতেছেন। এবং ওনার কথাবার্তার মধ্যে ট্রেডিশনাল পলিটিক্স আমি খুব একটা দেখি না। উনি কিন্তু অনেক অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এবং তার চিন্তার মধ্যে, তার কথার মধ্যে দেশের জন্য তার যে একটা ভাবনা আছে, দেশের জন্য, দেশকে নিয়ে চিন্তা করেন, এগুলো কিন্তু প্রকাশিত হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের পলিটিক্যাল পার্টি লিডাররা আগে দেখতাম কি, খালি অন্যের দোষ দেয়, খালি গিবত করে। কিন্তু ওনাকে দেখে উনি নতুন দিকে অগ্রসর হতে চাচ্ছেন। সব ভালো, কিন্তু এই জায়গাটাতে এসে আমরা হোঁচট খাই। এখন এটা কি বিএনপির মজ্জাগত সমস্যা কিনা জানি না। বিএনপির আগে আমরা দেখতাম না, বিএনপি প্রায় বলতো ঈদের পরে আন্দোলন করবে, শিগগিরই আন্দোলন। এখন এটাও কি ওরকম কিনা যে শিগগিরই আসবেন, জানুয়ারিতে আসবেন? এটা কেন? এটা না আমি আসলে বুঝি না। এবং আমার ধারণা বিএনপিও বুঝে না। আমার এটাও ধারণা বিএনপির অনেক সিনিয়র লিডার তারাও জানে না তিনি কবে আসবেন। আমরা এবং একটু তারা শুনবো ওনাকে জনাব আব্দুল জিজ্ঞাসাও সালাম করেন বোঝেন না। কিনা আসলে। হ্যাঁ, ওনাকে এমন কোন ওনাকে জিজ্ঞাসা করেন কিনা আমার সেটা নিয়েও সন্দেহ আছে। ওনারা জিজ্ঞাসাও করেন না। কিন্তু আমি মনে করি একজন আম জনতা হিসেবে আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনি কেন আসতেছেন না, কারণটা আমাকে বলেন না কেন? আমি শুনতে চাই। আপনি যদি মনে করেন আপনার জন্য ওই জায়গায় বাধা, সেই বাধাটা আপনি আমাকে ইনফর্ম করেন, আমি আপনার জন্য সমব্যথী হব। কিন্তু যখন আপনি ইনফর্ম না করবেন তখন কি হবে? আমি আপনাকে নিয়ে সন্দেহ করবো। আমার মধ্যে এই সন্দেহটা আপনি কেন ঢুকাই দিচ্ছেন ভাই? কিন্তু আসলেই কি থাকতে পারে না? তারা তো রাষ্ট্র পরিচালক, খুব সাধারণ মানুষ পারে তো, জানেন না, তাদের জন্য অবশ্যই। আমি স্পর্শকাতর মনে করি বিষয় যেটি শোনেন, আসলেই একটা বলা না রে যাচ্ছে ভাই, না। একটা না 20টা কারণ থাকতে পারে, 32টা কারণ থাকতে পারে। 2-1টা কারণ আমাদেরকে বলেন না। আমি সব শুনতে চাই না, 2-1টা বলেন, একটা বলেন নাই।
জি, নিশ্চয়ই সেটা একটা সবাই কারণ আসলে অনুযায়ী। শুনতে চায়। সবাই আসলে সেটি শুনবার জন্য উদগ্রীব যে কি কোথা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, কেন শুনেন, এটি স্পষ্ট রহস্যময় ব্যাখ্যা ব্যক্তির নাই। উপর রহস্যময় ব্যক্তির উপর নির্ভর করা যায় না। পৃথিবীর কেউ করবেন, আপনিও করবেন না। আপনিও রহস্যময় লোকের উপর নির্ভর করবেন না। মনে করেন একটা ড্রাইভার, আপনি এক জায়গায় যাবেন, লং জার্নিতে যাবেন, আপনি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি, বাসে উঠবেন, বাসের ড্রাইভারের চাল চলন যদি আপনার কাছে রহস্যজনক মনে হয়, আপনি সেই বাসে উঠবেন না। আর এটা তো বাস না নেবে দেশ, জি, দেশের মাসুদ স্টিয়ারিং কামাল যার কাছে একদম থাকবে। স্পষ্ট, একদম স্পষ্ট। আপনি বলছেন বিএনপির সিনিয়র নেতারাও বোঝেন কিনা, আমি জনাব মাসুদ কামাল আপনার মন্তব্য শুনতে চাই। আপনি সবসময় বলেন যে আধিপত্যবাদী শক্তি যে পরেও আসলে নিয়ন্ত্রণটা করে রাখবে না, মানে এখন তারেক রহমানের নিয়ন্ত্রণ নাই, পরেও যে তার হাতে নিয়ন্ত্রণ থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনি এর পরে আর কি জনাব আব্দুল সালামের বক্তব্য শোনার পরে আপনি আপনার মন্তব্য কি? না, আমার মন্তব্য তেমন কিছু না। আমি খালি মানে মানে কি বলবো, আর আমি, সালাম ভাই আমার খুব পছন্দের মানুষ। তো সমস্যাটা কি জানেন, তারেক রহমান এই বিএনপির সমস্ত সেন্ট্রাল লিডারদেরকে বিপদে ফেলা দিচ্ছে, বিপদে ফেলা দিচ্ছে একটা। কারণ উনি নিজে থেকে ধরেন না, ওনারা কিছু বলতে পারেন না। মানে প্রশ্ন তো স্ট্রেট, কারণটা কি? তারেক রহমান নিজেও বলতেছেন না আমার একার উপর নির্ভর করে না। এখন একার উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? তার নামও বলে না। তাহলে অদৃশ্য কেউ, অদৃশ্যটা কে? বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা? সেটা কি? আমি তো ভাই আমার দেশের, যিনি আমি যাকে নেতা মানতে চাই, যার সিদ্ধান্তের উপর আমার দেশ চলবে, সে অন্য কারোর সিদ্ধান্তের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতেই পারি না। এটা তো আমি ভাবতেই পারি না। তাহলে যখন উনি প্রাইম মিনিস্টার হবেন, তখন উনি কার দ্বারা নিয়ন্ত্রিত হবেন? সেই অদৃশ্য শক্তির দ্বারা, যার কথা উনি বলতে পারবেন না। এটা তো আমি ভাবতে পারি না। এবং বেসিক্যালি উনি কিন্তু মানে এখন কি হচ্ছে, যতই দিন যাবে ততই কিন্তু এই প্রশ্নটা উঠবে। এখন আপনি প্রশ্ন করতেছেন একটা অনুষ্ঠান উপস্থাপক হিসাবে, আমি প্রশ্ন করতেছি ওনার একজন সহ আলোচক হিসাবে। 2 দিন পরে সালাম ভাই যখন রাস্তায় যাবে, মানুষ তাকে প্রশ্ন করবে, এবং অলরেডি করতেছে আমি জানি। কোনো জবাব নেই ওনাদের কাছে, ওনারা তো জানেন না তো। এখন সালাম ভাই কি করতেছেন? সালাম ভাই ওনার নিজস্ব যুক্তি দিয়া, নিজস্ব আবেগ দিয়া, নিজস্ব ভালোবাসা দিয়া দলকে, দলের নেতাকে রক্ষা করার চেষ্টা করতেছেন। কিন্তু এই প্রসঙ্গে আলোচনা এখানে শেষ করেন। জি, এটা নিয়ে যত আলোচনা করবেন উনি তত বিব্রত জি, হবেন, এই আমারও প্রসঙ্গের খারাপ আলোচনা লাগবে। নিশ্চয়ই তখন একদম তারেক রহমান যখন বলবেন তখনই হয়তো এই প্রসঙ্গ সম্পর্কে আমরা তখনই নিশ্চয়ই আমার কথা বলবো। শুনবে, হ্যাঁ, জনাব অন্য মাসুদ আলোচনা কামাল, করেন। এইটা একটু শুনি যে ওই যে উপদেষ্টারা যে পদত্যাগ করলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন তার সাথে দুর্নীতির কোনো সম্পৃক্ততা নাই এই বিষয়তে নিয়ে, এবং তিনি সম্পদের বিবরণও দিয়েছেন। এই সম্পদের বিবরণকে আমরা দেখতে পাবো এক, এবং তার তিনি যে আসলে দুর্নীতির সাথে সম্পৃক্ততা নাই তাকে নিয়ে অনেক আলোচনা আপনি বিভিন্ন সময় করেছেন। তার এই কনক্লুশন থেকে আপনি কি বলবেন? আর একটা প্রশ্নের সাথে আমার খুব করতে ইচ্ছা করে যে উপদেষ্টা বা মন্ত্রিত্ব কাজটাকে খুব সহজ, মানে যাকে দেয়া হয় তিনিই করতে পারেন, এখন ইন্টারনাল কাউকে আবার দেয়া হবে বলে শোনা যাচ্ছে, মানে যে কেউ একজন বসলেই করে ফেলতে পারেন, এমন কি জনাব মাসুদ কামাল? জবাবদিহিতা যখন না থাকবে তখন সব কাজ সহজ। আমাকে একটা কাজ করতে দিলেন, আমি যদি জানি এই কাজে কোনো জবাবদিহিতা নাই, তাহলে এই কাজটা সহজ কাজ আর কিছু নাই। আমি সব আওলা ঝাউলা করে ভাঙচুর করে যেটা পছন্দ করি যে পকেটে ঢুকাইয়া আমি কাজ করে ফাইলাম, খুব সহজ কাজ। কিন্তু যখন আমি জানবো এর একটা জবাবদিহিতা আছে, কাজটা আমি পারলাম কি পারলাম না সেটা আমাকে জবাব দিতে হবে, তখন ওই কাজটা কঠিন। এখন ওনাদের তো কোনো জবাবদিহিতা নাই। ওনারা একটা হিসাব দিয়েছেন, হিসাব কার কাছে দিয়েছেন? হিসাবটা দিতে হয় কেন? আপনি আমাকে সহজ কথা বলেন, হিসাবটা আমরা চেয়েছি কেন? হিসাবটা ওনারা দিতে চেয়েছিলেন কেন? প্রথমত জনগণ চেয়েছিল, জনগণ সবসময় চায় যে আপনি যে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পর আপনি যে আলাদিনের জাদুর চেরাগটা পেলেন, সেই চেরাগের মধ্যে আপনি কতবার ঘষা মারছেন, কতবার ঘষা কি পরিমাণ অর্জন করছেন, এটা মানুষ জানতে চায়। এখন জানতে চায়, আমি বুঝবো কেমন কিনা। এই জন্য মানুষ বলতে চায় যে আপনি প্রথমে যেই বলেন আমার কি কি সম্পদ আছে, তারপরে যখন আপনি বিদায় নিবেন তখন আমি আরেকবার জানবো যে আপনি কি কি সম্পদ আছে। দুইটাকে মিলিয়ে দেখবো যে এই সময় আপনার পক্ষে বৈধভাবে কি পরিমাণ উপার্জন করা সম্ভব, যার দ্বারা এই সম্পদ হওয়া সম্ভব। আমি এটাকে মানে একটা হিসাবে মিলাতে চাই। সিম্পল কথা, কিন্তু কথা কিন্তু বেশি না। ওনারা কেউ সম্পদের হিসাব যায় যাওয়ার পরে দেন নাই, দায়িত্ব নেওয়ার পরে কেউই সম্পদের হিসাব দেন নাই, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ইউনূস সম্পদের হিসাব দেন নাই। এবং বিদায়ের সময় কেউ কেউ দিচ্ছেন বলে শুনি, কেউ দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো পাবলিক করতে হবে। সম্পদের হিসাব দিয়ে ইউনূস সাহেব চাই না, আমি চাই, আমি পাবলিকলি চাই। এমনকি আমি বলি ওই যে তার 2টা পিস্তল ছিল না,
যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এয়ারপোর্টে ধরা পড়ছিল, ওইটাও কিন্তু তার সম্পদ। আমার জানতে হবে ওই সম্পদের ভবিষ্যৎ কি, ওই সম্পদ এখন উনি কিভাবে ধারণ করবেন। কারণ 30 বছরের কম হলে, 30-35 বছরের কম হলে পরে সে অস্ত্র কিনতেই পারে না। সমস্ত নিয়ম কানুন অগ্রাহ্য করা যায় যখন সে মন্ত্রীর সমপর্যায়ে থাকে। সে তো মন্ত্রীর সমপর্যায়ে ছিল, তো সম্পত্তিটা সংগ্রহ করছিলেন। এখন তো আমার মন্ত্রিত্ব নাই। পিস্তল দুটার কি হলো রে ভাই, আমি খুব জানতে চাই। ওই আগ্নেয়াস্ত্র দুটা কি হলো, আমার জানার খুব ইচ্ছা। তো ওইগুলি উনি কি করবেন এখন? প্রতিদিন কাউকে দিতেও পারবেন না। তাহলে গভর্নমেন্টকে জমা দিচ্ছেন, জমা যদি দেন তারপরেও কষ্ট থাকবে। ওই পিস্তল দুটা উনি কিনছিলেন কোন টাকা দিয়া? ওনার পার্সোনাল টাকা দিয়া নাকি গভর্নমেন্ট টাকা দিয়া? গভর্নমেন্ট টাকা যদি কিনতে পারেন না, ওনার পার্সোনাল টাকা দিয়ে কিনা থাকলে ওনার কিভাবে টাকাটা পাইলেন? বলবেন দাম তো বেশি, 5 লাখ টাকা হবে। ওনার 5 লাখ টাকা কেমন করে জমলো? ওনার ইনকাম কত? একটা উপদেষ্টার বেতন কত? বেতন ভাতা মিলে কত পায়? 2 লাখ টাকাও পায় না। তাহলে ওনার এই ঠাটবাট, নীলা মার্কেটে হাঁস খাওয়া, ওয়েস্ট ইন্ডিজে খাওয়া দাওয়া, এইগুলি করতে গেলে 2 লাখ টাকা টাকা নাকি রে ভাই? কই গেল ওগুলি? বুঝান, আমার হিসাব দেন। কিন্তু ওই যে নীলামার্কেট আর হাসের মধ্য দিয়ে জনাব মাসুদ কামাল যেটি চলে গেল, চাঁদাবাজির সাথে তার যে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল, সেটির তো কোনো কিছু হলো না। নীলামার্কেট আর হাঁস আর ওয়েস্টের নিয়ে কথা আমি আপনাকে একটা কথা বলি, ডক্টর ইউনূস সরকারের নানা রকম আইকন আছে ওনার। কেউ হলো উন্নয়নের আইকন, কেউ হলো সাফল্যের আইকন, কেউ হলো আপনার আধুনিকতার আইকন আছে, একজন আছে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার আইকন আছে, কোনো সমস্যা নাই। আর উনি হচ্ছেন গিয়া দুর্নীতির আইকন। এই ইউনূস সরকারে উনি দুর্নীতির আইকন, এটা ভাই মানতে হবে। এখন উনি কিভাবে এটা দিবেন হিসাবটা, ওনাকে হিসাব দিতে হবে। আমি বলি, যদি উনি এই দেশে থাকতে চান, এই হিসাব টুডে টুমোরো দিতে হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে, এই সালাম ভাইরাই বলবে তখন। আমি কিছু বলতে চুপচাপ আছে। সালাম বিএনপি যে সমস্যা, বিএনপি জানেন কি, বিএনপি হিসাবটা হলো গিয়া, ভাই আমি এখন কিছু কমবো না, চল ইলেকশনটা হোক, তারপরে কার কি বলতে হবে বলবো। আমি কিচ্ছু করবো না, আমি চুপচাপ বসে আছি। তো এখন যখন ক্ষমতায় আসবে, কড়াই গন্ডায় হিসাব দিবে। বললাম তো, কড়াই গন্ডায় হিসাব দিবে। সেই জোট প্রসঙ্গে অনেকগুলো জোট, মানে কয়েকটা জোটের খবর শোনা যাচ্ছে। একটা হচ্ছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা একটা নতুন রাজনৈতিক জোট করছে। ওদিকে আবার জাতীয় পার্টি, জেপি সহ 18টি দল মিলে আর একটি জোট করছে। আপনি মাসুদ কামাল, এই মানে এই সমীকরণটা কেমন মনে হয় ভোটের আগে জোটের যে সমীকরণ? জোট তো হবেই, জোট হতে দেন। জোটের সংখ্যাটা ইম্পর্টেন্ট না, মুখটা ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা জোটের মুখটা ইম্পর্টেন্ট। বিএনপির সঙ্গে অনেকগুলি দল আছে, 10টা-12 দল আছে। মুখটা কে? মুখ হলো বিএনপি, বাকিরা ইম্পর্টেন্ট না। বাকিরা আসলে ওনারা আছে আছে একসঙ্গে হয়তো পরামর্শ করে, হয়তো পরামর্শ নেয়। ছোট দলের বড় নেতা, একটা শব্দ কিন্তু আছে আমাদের এখানে, ছোট দলের বড় নেতা। এই বড় নেতাদের অনেক জ্ঞান, কিন্তু এত জ্ঞান যে দলটাকে বড় করতে পারে না। অনেক দল আছে একবার আপনার 15 বছর 20 বছর হয়ে গেছে বয়স, কিন্তু তারা দলটাকে বড় করতে পারে নাই। তো ওটা তো আসলে ওই নেতাদের কি করবো, তারা জ্ঞান বুদ্ধি দেয়। ওই জ্ঞান বুদ্ধি যদি বিএনপি নেয় অথবা অন্যরা নেয়, ভালো, অসুবিধা নাই কোনো আমার। কিন্তু কোশ্চেনটা হলো কি, এই জোটের এবার 12টা বাজায় দিয়েছিল ইলেকশন কমিশন। সেটা হলো যে আপনি যে জোটই করেন না কেন, আপনাকে নিজের মার্কা নিয়ে ইলেকশন করতে হবে। এই নিয়মটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়েছে এই কারণে যে আপনি একটা ছোট দল, বড় দলের সঙ্গে খাতির টাতির করে তার সঙ্গে আসেন, তারাও চক্ষু লজ্জার খাতিরে আপনার একটা আসন ছেড়ে দেয়। দেওয়ার পর এখন আপনি যদি নিজের মার্কা নিয়ে ইলেকশন সাহস না পান, তাহলে আপনি একটা মার্কা নিছেন কেন ভাই? এই নিয়মটা করতে পারতো। যদি কেউ নিজের মার্কা বাদ দেওয়া অন্য দলের মার্কা নিতে চায়, তাহলে তার মার্কাটা বাতিল হয়ে যাবে, তাইলে বুঝতাম। সবচেয়ে ভালো হলো সেলিম ভাই। সেলিম ভাই একটা সাহস সেলিম, সে কি করছে, দলবল নিয়ে বিএনপিতে জয়েন করছে। ওনার তো মার্কাটা দরকার, ওনার তার কিছু দরকার নাই। ওনার দরকার মার্কা পাওয়ার জন্য উনি বিএনপিতে জয়েন করছে। ভালো। আর যদি বাকিরা এরকম ভাবে বিএনপিতে জয়েন করে, তাহলে হয়তো মার্কাজ দিয়ে তারা ইলেকশন করলো, অসুবিধা নাই। তাহলে কি তার দলটা এখন, তাহলে তো মানে জনাব সেলিম সাহেবের দলটা এখন আর নাই, এক্সিস্ট করে না? নাই তো, সবাই, আচ্ছা, উনি তো দলবল নিয়ে সবাইকে নিয়ে আসে এই দলে জয়েন করছে। তো এটা খারাপ না। এটা হলো কি আপনার বড় দলের জন্য সুবিধা, যে ঠিক আছে আপনি এলাম। কিন্তু এতে আবার বড় দলের একটা অসুবিধা আছে। অসুবিধা হলো ওই এলাকায় তার দলের যে আপনার যে যারা নিবেদিত প্রাণ কর্মী, তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়। তারা কিন্তু বলে যে ভাই, এতদিন ধরে রাজনীতি করলাম, তো না কিছু,
আরেকজনকে ঢুকাই দিলেন, এইগুলো হয়। কিন্তু তারপরেও জোট ভালো মানে কি, মনে করেন আপনারা সবাই মিলে একসঙ্গে থাকলো, তাহলে ভোটগুলি ভাগ ভাগ হলো না, একটা বাক্সে পড়লো, এরকম হয়। কিন্তু এখানে আরেকটা সমস্যাটা কি জানেন? ধরেন মনে মনে আমি বিএনপিকে সমর্থন, ধরা যাক কথার কথা, তো আমার এখানে বিএনপি কোনো ক্যান্ডিডেট বিএনপি জোটের একজনকে দিল, কারণ ওই ভদ্রলোককে আমি পছন্দ করি না, আমি তো এই ভদ্রলোককে বিএনপি মনে করবো না, আমি তো তাকে ভোট দিতে নাও পারি। আবার প্রতীকও নাই তার। হ্যাঁ, আর আমি যাকে দিয়ে যাই তার প্রতি তো নাই। কাজে এই সময় কি হবে, হয়তো আমি ভোট থেকে বিরত থাকবো, আমি দিবই না, দূর দিব না। মানুষের কিন্তু অনেক রকম, আমার ভাই ভোটটা তো আমার অধিকার না, আপনি আমাকে জোর করতে পারবেন না। সালাম ভাই আমাকে বলতে পারবো না আপনি ভোট দিয়ে আসেন, যান আমার ইয়েকে, জোটের সঙ্গীকে, আমাদের জোর করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ দিকে আসে, ভোটের মধ্যে মানুষের একটা অনীহা তৈরি হয়, যে আমি ভোটার, আমার অধিকার নিয়ে দলগুলি খেলতেছে। আমি তো ভোটার ভাই, অধিকারটা তো আমার অধিকার নিয়ে দলগুলি নিজেদের স্বার্থে খেলতেছে, তাদের সেই খেলাধুলায় আমি কোথায়? আমি তো কোথাও নাই। তো এই জায়গাটাতে একটু প্রবলেম আছে। তারপরে আমি মনে করি বাংলাদেশে জোটের, যেমন আপনার জাতীয় পার্টিদের জোট করছে, এখানে জাতীয় পার্টি ছাড়া কারে আপনি চিনেন বলেন? কাউরে চিনবেন না, চিনেন না তো। আরেকটা আবার আছে, আরেকটা জাতীয় পার্টি আছে, কিন্তু ওটার আমি নাম দিয়েছি সরকারি জাতীয় পার্টি। হ্যাঁ, ওটা সবসময় ওই পার্টিটা আপনার যে আনিসুল ইসলাম মাহমুদের একটা ক্যারেক্টার, উনি সবসময় যারা সরকার থাকে তাদের সঙ্গে কেমন কেমন জানি মিশা যায়, সে একটা পার্টি করাচ্ছে, সে একটা মানে অবস্থান নেয় আর কি। তো ওনার যেটা পার্টি ওখানেও আবার আছে, উনি আবার জেপি আছে, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আছে, উনি তো এক পার্টি, এক দল, এক নেতা, এক আসন, উনি ওই লাইনের লোক আর কি। উনি অবশ্য গতবার খুব ধরা খাইছে, মানে ওনারই নিজের এপিএস এর কাছে গোহারা আসছে। যাই হোক, এবার তো এপিএস নাই, এইবার উনি কি করে কে জানে। তো আমি এই জোটের কোনো ভবিষ্যৎ দেখি না। জি, আপনি যে কথাটা বলেন না যে এখন আপনি কেন বেশি শুনতেছেন, এর কারণটা হলো যে এই কথাগুলি বলার মতো অনুকূল পরিবেশ এখন তৈরি করে দেওয়া হয়েছে, এগুলো মূল কারণ। আগের পরিবেশটা অনুকূল ছিল না, কখনোই ছিল না, এখন সেই অনুকূল পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছে। ধরেন স্বাধীনতার পর আমরা বিভিন্ন জনকে কিন্তু ক্ষমতায় দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবকে ক্ষমতায় দেখেছি, ওনার ক্ষমতার শাসনকালের অনেক ওনার ব্যর্থতা ছিল, আমি ওনাকে খুবই একটা ব্যর্থ শাসক হিসেবে মূল্যায়ন করি আমার বিবেচনায়। তারপরে জিয়া রহমান আসছিলেন, জিয়া রহমান অন্তত পক্ষে কিছু মানে ওনার দেশপ্রেমে কিছু পরিচয় আমরা দেখেছি বিভিন্ন সময়, উনি মোটামুটি চালিয়েছেন। কিন্তু লক্ষ্য করেন এই লোকগুলি কিন্তু একটা জায়গায় মানে এক ছিল, সেটা হলো আমাদের পাকিস্তান থেকে যে আমরা যুদ্ধ করে স্বাধীনতাটা পেয়েছি, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিধা ছিল না। তারপরে এরশাদ এসেছে, এরশাদ কিন্তু এদেশের যুদ্ধের সময় ছিলেন না, উনি পশ্চিম পাকিস্তানে ছিলেন, তো উনি ওইখান থেকে এসেছেন। এবং ওই সময় থেকে আসলে বিভাজনটা শুরু হয়, মুক্তিযুদ্ধদেরকে ডিফেম করা, মুক্তিযোদ্ধা মানে হলো এটা বিভাজন শুরু করেন। কিন্তু উনিও খুব সফল হইতে পারেন নাই, উনি যাদের নিয়ে মন্ত্রিসভা করেছিলেন তাদের মধ্যে অনেকে ছিলেন এরকম। এইবার সব ঠিক আছে, কিন্তু এই 24-এর যে গণ অভ্যুত্থান যেটা হলো, এরপরে আমরা দেখলাম যে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো। এবং সেই অনুকূল পরিবেশটি কে তৈরি করে দিল? ওই যে শুনেন নাই, রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স। যখন আপনি রিসেট বাটন টিপে দেন তখন কিন্তু বোঝা যাচ্ছে না রিসেটটা কোন জায়গা থেকে রিসেট হচ্ছে, একদম শুরু থেকে হচ্ছে রিসেট। এই রিসেট কি 47 টাকা, যেখানে 47 মনে করে যে একজন এক হুজুর দেখলাম ওয়াজ করতেছে, সে বলে 71-এ কিসের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন তো আমরা হয়েই ছিলাম 47-এ বলতেছে। এই লোকে আবার কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা সুনাম করছে, এর মুখে আমি শুনছি। তো এইগুলো লোকে দুধের মাছি, বুঝছেন, যেখানে দুধ পায় সেখানে যে ভন ভন করে। তো এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ারও দরকার নাই। যখন দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তারা তাদের একটা পলিসি নিয়ে আসবে, তারা তো জনগণের কাছে একটা ম্যান্ডেট দিয়ে তারপরে আসবে, জনগণের কাছে অঙ্গীকার করে তারপরে আসবে। জনগণের কাছে অঙ্গীকার করতে পারবে যে 71 ভুল ছিল, করুক না, জামাত ইসলাম করুক। জামাত ইসলাম ইলেকশনে নামতেছে, জামাতের কোন নেতাই কোথায় বলুক না যে 71-এ আমরা ভুল করেছি, আমাদের ভোট দেন। দেখেন ভোট কটা পায়, পাবে না। জামাত বড় জোর বলবে যে 71-এর সময় তো আমরা ছোট ছিলাম, আমার কোনো ভূমিকা ছিল না, তখন আমি ছোট ছিলাম। তারা সব জানে, খালি 71-এর প্রশ্ন আসলেই তারা ছোট হয়ে যায়। আর ওনাদের কিছু লোক আছে, কিছু ওনাদের চামচা টামচা আছে,
কিছু কিছু মানে আপনার মানে এরা বলে বলে মানুষকে না মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আপনাদের আমেরিকায় একজন আছে, ফ্রান্সে একজন আছে, এরা মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে যে তোমরা শুনো যে আসলে ৭১ ভুল ছিল। এটা সয়ে নেওয়ার চেষ্টা করতেছে, যদি এটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে চেষ্টা আনা যায়। জামাত ক্ষমতায় আসলে কি করবে আমি জানি না, কিন্তু জামাতের কোন লিডার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে ৭১ স্বাধীনতা সংগ্রামটা ভুল ছিল, মুক্তিযুদ্ধ ভুল ছিল। তারা কিন্তু এখনো কেউ বলে নাই, বরঞ্চ তারা বলছে মুক্তিযুদ্ধ, এটাই বলতেছে তারা এখন পর্যন্ত, আমি যতটুকু শুনেছি দু একজন। কাজেই ৭১ ভুল ছিল কি না ছিল এটা টক শোতে অথবা বিভিন্ন জায়গায় দু একজন উন্মাদ বলতে পারে। আমি যাদের উন্মাদ বলি, তাহলে অপরাধী বলে তবে জেলখানায় ঢুকাইতে হয়, উন্মাদই বলি আমি, তারা উন্মাদ বলতে পারে। কিন্তু এটা আমাদের বাংলাদেশের আপামর জনগণের পালস নয়। আমাদের জনগণ এভাবে ভাবে না।